ইয়ম কিপ্পুরের প্রার্থনা ভেদ করে হঠাৎ গর্জে ওঠে সাইরেন। আকাশ কাঁপিয়ে ওঠে রকেট বিস্ফোরণ। ইহুদিদের বছরের সবচেয়ে পবিত্র এই দিনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদের রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের বার্তা, প্রতিশোধের আগুন। হামাস জানিয়েছে ইসরায়েল বারবার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারই জবাব হিসেবে ইয়ম কিপ্পুরের রকেট হামলা চালানো হয়েছে। উত্তর গাজা থেকে আশদোদের দিকে 5টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে এর মধ্যে 4টি প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়, তবে একটি রকেট খোলা জায়গায় গিয়ে পড়ে। কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু এর মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে হামাস, ইসরায়েলের নিরাপত্তার ঢাল ভেদ করেই তারা আঘাত হানতে সক্ষম। রকেট হামলার সময় আশদোদ শহরে ইয়ম কিপ্পুরের প্রার্থনা চলছিল। হঠাৎই সাইরেন বাজতে শুরু করে। মানুষ প্রার্থনা ছেড়ে দৌড়ে আশ্রয় নেয় নিরাপদ ঘরে। মুহূর্তে আতঙ্কে ভরে যায় গোটা শহর। বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয় আকাশ জুড়ে। দিনের আগের দিকে গাজা সীমান্তবর্তী এলাকায় আরও 2টি রকেট হামলার চেষ্টা হয়। স্থানীয় সময় দুপুর 2টার দিকে সাইরেন বাজে, আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উভয় রকেট আটকায়। রকেট হামলার একই দিনে আরেকটি নাটকীয় ঘটনা ঘটে সমুদ্রে। গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা একটি আন্তর্জাতিক ফ্লোটিলাকে আটকায় ইসরায়েলি নৌবাহিনী। এই ফ্লোটিলায় ছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ সহ আরও অনেকে। ইসরায়েলি কর্মকর্তারা তাদের আটক করে দাবি করেন ফ্লোটিলা আসলে হামাসের সমর্থনে সংগঠিত, তবে আয়োজকেরা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফ্লোটিলার এক সদস্য সুইডিশ নাগরিক গুনবে একটি ভিডিও বার্তায় বলেছেন, আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। আমাদের মিশন ছিল সম্পূর্ণ অহিংস ও আন্তর্জাতিক আইন অনুযায়ী। দয়া করে আমার সরকারকে বলুন যেন আমাদের অবিলম্বে মুক্তি দাবি করে। অন্যদিকে ইসরায়েলি নৌবাহিনী ঘোষণা দিয়েছে, আপনারা অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছেন। গাজায় সহায়তা পৌঁছাতে চাইলে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে আশদোদ বন্দরে নিয়ে আসুন। সেখানেই নিরাপত্তা পরীক্ষা শেষে তা গাজায় পাঠানো হবে। প্রতিরোধের বার্তা, গাজায় প্রতিরোধ যোদ্ধাদের এই হামলা হয়তো প্রাণহানি ঘটায়নি, কিন্তু এটি মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলকে নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে পবিত্র দিনে রকেট আঘাত দেখিয়েছে প্রতিরোধকারীরা কেবল অস্ত্রেই নয়, কৌশলেও সমান শক্তিশালী। ইয়ম কিপ্পুরের এই রাত হয়তো ইতিহাসে থেকে যাবে প্রতিরোধ ও প্রতিক্রিয়ার প্রতীক হয়ে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, অক্টোবর 7 এর হামলার প্রতিশোধ হিসেবে ইতিমধ্যে 25,000-এর বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে। বাকিরা সামরিকভাবে ঘেরাও হয়ে আছে এবং আমার নির্দেশের অপেক্ষায় আছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও লেখেন, আমরা জানি তোমরা কারা এবং কোথায় আছো। তোমাদের শিকার করে হত্যা করা হবে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। তেরো বছর পর একসাথে তুরস্ক মিশর, ইসরায়েলের জন্য নতুন সতর্কবার্তা অতঃপর। পূর্ব ভূমধ্যসাগর আবার উত্তপ্ত। ফিলিস্তিন, লেবানন, কাতার, সিরিয়া, এরপর এবার মিশর, তুরস্ক। 2 মুসলিম রাষ্ট্র একসাথে হাত মেলালো, আর তাদের একটাই যেন লক্ষ্য, ইসরায়েল ও তার মিত্রদের ঠেকানো। আঙ্কারা ও কায়রোর এই যৌথ পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে কোনো সময় তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। দীর্ঘ 13 বছর পর প্রথমবারের মতো তুরস্ক ও মিশর যৌথ নৌ মহড়া শুরু করেছে। বাহর আল সাদাকা 5 দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং নতুন আঞ্চলিক ভারসাম্যের স্পষ্ট সংকেত। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি সরাসরি এক থ্রেট। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন ও 2টি F-16 যুদ্ধবিমান। ভূমধ্যসাগরের পানিতে গর্জন তুলে নিজেদের শক্তি দেখিয়ে এরদোয়ানের নৌবাহিনীর উত্থান। ইসরায়েল যখন গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাসকে সামরিক ঘাঁটিতে রূপ দেওয়ার চেষ্টা করছে, তখনই তুরস্ক মিশর সামনে এলো একসাথে। যদি সাইপ্রাসে ইসরায়েল হয় সফল, তবে তা সরাসরি তুরস্ককে করে দেবে দুর্বল। ভেঙে যাবে কি এরদোয়ানের মনোবল? কারণ সেখান থেকে নেতানিয়াহুর সেনারা মধ্যপ্রাচ্যের সব জায়গায় অভিযান চালাতে পারবে, আর এই কৌশল ঠেকাতে আঙ্কারা ও কায়রো সমুদ্রের বুকে নিজেদের অবস্থান শক্ত করছে। শুধু মহড়াতেই সীমাবদ্ধ নয়, তুরস্ক ও মিশর অস্ত্র উৎপাদনেও জোট পাচ্ছে।
গত মার্চে কায়রোতে আরব অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি হাভেলসান একটি চুক্তি সই করেছে। এর ফলে মিশরে যৌথভাবে ড্রোন তৈরি হবে, অর্থাৎ ভবিষ্যতে কায়রোর কারখানায় তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন। বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে মিশর বৈশ্বিক ড্রোন উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে। আর আঙ্কারার প্রযুক্তি আর কায়রোর উৎপাদন ক্ষমতা এক হলে তা সরাসরি ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে, তখন তুরস্ক ও মিশরের এই সমন্বয় নতুন মাত্রা যোগ করছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও একই পথে হাঁটছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমশ চাপে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের সামুদ্রিক নীতি। আগে থেকেই আঙ্কারা লিবিয়ার সঙ্গে করে সামুদ্রিক সীমা চুক্তি। গ্রিস, ইসরায়েল, সাইপ্রাস জোটকে দুর্বল করেছে। এখন মিশরের সঙ্গে নতুন এই সহযোগিতা সেই জোটকে আরও কোণঠাসা করবে বলে বিশ্লেষকরা মনে করছে। অতএব বার্তাটা স্পষ্ট, ইসরায়েল আর আগের মতো ভূমধ্যসাগরে বজায় রাখতে পারবে না আগের মতো একক আধিপত্য। তুরস্ক ও মিশরের নতুন হাত মেলানো আঞ্চলিক ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আঙ্কারার শক্তি শুধু সামরিক মহড়ায় নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলেই ইসরায়েলকে চাপে রাখছে। গাজার পথে ফ্লোটিলা, ফুটবে কি আলুর রেখা? হঠাৎই ড্রোন হামলা, ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের আনাগোনা। একদিকে মানবতার হাতছানি, অন্যদিকে ইসরায়েল লিখছে আগুনে ঘেরা অবরোধের কাহিনী। গাজার মানুষের জন্য খাদ্য, ঔষধ ও কাপড় নিয়ে ছোট ছোট নৌকা ও জাহাজে ছুটে চলছিল ভূমধ্যসাগরের বুকে, কিন্তু মাঝ সমুদ্রে তাদের স্বপ্নে ড্রোন আঘাত হানে। অভিযোগ উঠেছে ইসরায়েল এই হামলার পেছনে। এখানেই গল্পে নতুন মোড় আসে। বিভিন্ন গণমাধ্যম জানায় গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী বহরের ওপর ড্রোন হামলা হয়েছে। হামলার ধরনও অস্বাভাবিক। ড্রোন থেকে ফ্ল্যাশব্যাং বিস্ফোরক হয় ফেলা। লক্ষ্য ছিল ভয় দেখানো, থামিয়ে দেয়া। কিন্তু এবার অন্যভাবে গড়ে উঠল প্রতিরোধটা। হামলার পরপরই ইতালি ও স্পেন ঘোষণা দেয় তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে গাজার ফ্লোটিলাকে রক্ষার উদ্দেশ্যে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন মানা জরুরি। ভূমধ্যসাগরে ৪৫ দেশের নাগরিকের চলাচলের অধিকার আছে। তিনি জানান, স্পেনের জাহাজ শুধু সুরক্ষা দেবে না, প্রয়োজনে উদ্ধার কাজও করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তো হামলার নিন্দা জানিয়ে বলেন, ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিকতাকে চ্যালেঞ্জ করেছে। এরপরে ইতালি একটি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেয়। তাদের লক্ষ্য স্পষ্ট, ফ্লোটিলাকে রক্ষা করা এবং প্রয়োজনে যাত্রীদের উদ্ধার করা। এই বহরে আছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েল ভয় দেখাতে হামলা চালাচ্ছে তাদের দাবি, কিন্তু তারা থামবেন না। ১৩ সেপ্টেম্বর তিউনিসিয়ার বিজট বন্দরে শুরু হয় যাত্রা। প্রায় ৫০টি নৌযান গাজার অবরোধ ভাঙার মিশনে এগিয়ে যাচ্ছে। এর ভেতরে আছেন ইতালির বিরোধী বামপন্থী দলের ২ আইন প্রণেতা। তাদের একজন স্পষ্ট বললেন, এখন সময় এসেছে আন্তর্জাতিকভাবে এই ঘটনাকে গুরুত্ব দেওয়ার। শুধু ইতালি ও স্পেন নয়, ইউরোপীয় কমিশন সহ অন্যান্য দেশকেও সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। তাদের মতে ফ্লোটিলা কেবল ত্রাণবাহী নয়, এটি মানবিক অধিকারের প্রতীক। আর এই প্রতীকের ওপর হামলা গোটা বিশ্বের বিবেককে আঘাত করছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ফ্লোটিলাকে থামাবে। অর্থাৎ উত্তেজনা এখানেই শেষ নয়, বরং সামনে আরও সংঘাতের আভাস। এখন প্রশ্ন একটাই, ড্রোনের আতঙ্কে কি থেমে যাবে ফ্লোটিলা, নাকি ইতালি স্পেনের যুদ্ধজাহাজের উপস্থিতি নতুন ইতিহাস লিখবে? গাজার অবরোধ ভাঙার লড়াই যেন মানবতা আর দমননীতির সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত ভূমধ্যসাগরের নীল জলে যুদ্ধজাহাজের গর্জন আর ফ্লোটিলার পতাকা, দুটি ছবি একসঙ্গে দাঁড় করিয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় দ্বন্দ্বকে। এক পাশে মানবাধিকার, অন্য পাশে অবরোধ। গল্প এখন কেবল গাজার নয়, গোটা বিশ্বের। ফিলিস্তিনের জন্য বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার সাথে সাথে বিবির ক্ষয়ক্ষতির স্তূপ। অকুপাই গাজা অভিযানের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। শুধু সৈন্য নয়, এখন বিবির সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো হারাচ্ছে। যুদ্ধে ক্ষয়ক্ষতির পর দক্ষিণ ইসরায়েলে একটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হয়েছে। গাজা অভিযানে একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কিছুক্ষণ পরেই ড্রোনটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ফ্রান্স আইডিএফ বিরোধী পরিকল্পনা প্রস্তাব করার সাথে সাথে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী হেরে যাচ্ছে।
ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল 24শে সেপ্টেম্বর আরেকটি সামরিক আঘাতের সম্মুখীন হয়েছে। প্রতিবেদন অনুসারে দক্ষিণ ইসরায়েলের পশ্চিম নেগেভ এলাকায় একটি ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন বিধ্বস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েল অনুসারে আইডিএফের বরাত দিয়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। সৈন্যরা ড্রোনটি সংগ্রহ করেছে। আইডিএফ অনুসারে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অকুপাই গাজা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ড্রোনটির দুর্ঘটনাটি ঘটেছে। 24শে সেপ্টেম্বর আইডিএফের গিভাতি রিকনেসান্স ইউনিটের একজন সৈনিক গুরুতর আহত হন। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় ওই সৈনিক আহত হন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে 2 দিন আগে 22শে সেপ্টেম্বর গাজা সিটিতে একজন আইডিএফ অফিসার নিহত হন। আইডিএফ সৈনিকের নাম 27 বছর বয়সী মেজর শাহার নেতানিয়েল বোজাগলো। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে বোজাগলো হলেন আইডিএফের নতুন গাজা আক্রমণে নিহত প্রথম সৈনিক। উল্লেখযোগ্যভাবে 18 সেপ্টেম্বর আইডিএফের একজন মুখপাত্র দক্ষিণ গাজায় 4 সৈন্যের মৃত্যুর ঘোষণা দেন। প্রতিবেদন অনুসারে আইডিএফ 16 সেপ্টেম্বর অকুপাই গাজা স্থল অভিযান শুরু করে। ইসরায়েলের কূটনৈতিক বিপর্যয়। কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনের পক্ষে পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ফ্রান্স সহ 11টি দেশ জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছে, কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। ফিলিস্তিনি রাষ্ট্রের পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফ্রান্সের আরেকটি প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। টাইমস অফ ইসরায়েল গাজায় একটি বহুজাতিক টাস্ক ফোর্সের জন্য একটি ফরাসি প্রস্তাব অ্যাক্সেস করেছে। এই উদ্যোগটি হলো একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন যা গাজায় আইডিএফকে প্রতিস্থাপন করবে। প্রস্তাবটিতে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকটি রাষ্ট্র এই বাহিনী নেতৃত্ব দিতে পারে, যার মধ্যে মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নাম রয়েছে। প্যারিস প্রস্তাবের একটি মূল বিষয় হলো যুদ্ধ শেষ হওয়ার পরে হামাসকে নিরস্ত্র করার কাজ শুরু হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই বলেছেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। নেতানিয়াহুর গাজা শহরের অভিযানে নতুন ধাক্কা। স্নাইপার হামলায় আইডিএফ সেনা নিহত। গাজা শহরের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি সেনারা শহরের নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছে, অন্যদিকে হামাস পাল্টা আঘাতে দেখাচ্ছে ভয়ঙ্কর প্রতিরোধ। 24শে সেপ্টেম্বরের দিনে এই সংঘর্ষে যোগ হলো আরও একটি রক্তাক্ত অধ্যায়। হামাসের স্নাইপার আক্রমণে প্রাণ হারালেন এক তরুণ আইডিএফ সৈন্য। স্নাইপারের গুলিতে তরুণ সৈন্য নিহত। বেরশেবা শহরের 21 বছর বয়সী সৈন্যটি নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ গাজা শহরের একটি পোস্টে পাহারায় থাকাকালে হঠাৎ হামাসের এক স্নাইপারের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। আইডিএফ জানিয়েছে, ডেমলাশ নামের ওই সৈন্য একটি গার্ড পজিশনে দায়িত্ব পালন করছিলেন। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি নাহাল ব্রিগেডের সাহসী যোদ্ধা সার্জেন্ট কর্পোরাল লালচাও সাইমন ডেমলাশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সমগ্র ইসরায়েল তার বীরত্বের প্রশংসা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারকে আলিঙ্গন করছে। আমাদের সৈন্যরা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না জিম্মিদের মুক্তি এবং শত্রুদের পরাজয় নিশ্চিত হয়। তার স্মৃতি ধন্য হোক। আইডিএফ হতাহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনার ফলে গাজা শহরের নতুন আক্রমণে নিহত আইডিএফ সৈন্যের সংখ্যা দাঁড়ালো 2 জন। আর পুরো যুদ্ধের হিসাব ধরলে টাইমস অফ ইসরায়েল এর তথ্য অনুযায়ী মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 471 জন। প্রতিদিনের সংঘর্ষে সংখ্যা যেভাবে বাড়ছে তাতে ইসরায়েলের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হামাসের পাল্টা বার্তা, ট্যাঙ্কেও আঘাত। এদিকে শুধু স্নাইপার আক্রমণেই থেমে থাকেনি হামাস। সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত এনেছে। আক্রমণে ব্যবহার করা হয়েছে ইয়াসিন 105 অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র। হামাস আরও দাবি করেছে ট্যাঙ্ক ক্রুদের মধ্যে হতাহত হয়েছে। তবে আইডিএফ এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। টুইস্ট, দখল নাকি ফাঁদ? নেতানিয়াহুর লক্ষ্য ছিল গাজা শহরে পূর্ণ দখল প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইসরায়েল যতই ঘেরাটোপ বাড়াচ্ছে ততই হামাস নতুন কৌশলে আঘাত হানছে, কখনো স্নাইপার, কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলাফল, সেনাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং অভিযান যেন উল্টোই রাজনৈতিক ও সামরিক চাপে পরিণত হচ্ছে। গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকে হামাস বারবার প্রমাণ করছে তাদের প্রতিরোধ এখনও ভাঙেনি।
অন্যদিকে ইসরায়েলের জন্য এই লড়াই হয়ে উঠছে এক অস্বস্তিকর সমীকরণ। প্রতিদিনের ক্ষতি, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন জেগেছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত দখলের গল্প লিখবে, নাকি নেতানিয়াহুর জন্য আরও বড় রাজনৈতিক ফাঁদ তৈরি করবে? 12 দিনের রক্তাক্ত সংঘর্ষ শেষ, কিন্তু আকাশে এখনো ঘনিয়ে আছে আগুনের মেঘ। ইরান সতর্ক করে বলছে, আরেকবার ভুল করলে এমন কিছুর মুখোমুখি হবে যা কল্পনাতেও আনতে পারবে না। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হুঙ্কার, নাকি বাস্তব শক্তির ঘোষণা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক বাহিনী নতুন করে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র শেষ হয়নি। নিষেধাজ্ঞার হুমকি, গোয়েন্দা তৎপরতা, গোপন হামলার প্রস্তুতি সবই চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি। কিন্তু তেহরানও নীরব নয়, বরং কঠোর গোপনীয়তার ভেতর থেকেও আগাম আঁচ করতে পারছে প্রতিটি পরিকল্পনা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুরা দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধে পরাজিত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, পরের যুদ্ধ যদি শুরু হয়, আমরা কমান্ডিং অবস্থান নিয়ে মাঠে নামব। প্রেস টিভি জানিয়েছে, IRGC তাদের সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি একসাথে বাড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তি সবই উন্নত করা হয়েছে। IRGC জোর দিয়ে বলছে, ইরানিদের ইস্পাত কঠিন মনোবল কখনো ভাঙতে পারবে না। এখানেই টুইস্ট। অনেকেই ভাবছেন, ইরান কি সত্যিই মারাত্মক পাল্টা জবাব দেওয়ার অবস্থানে পৌঁছেছে? এর উত্তর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক এক পদক্ষেপ থেকে। তেহরান হঠাৎ করেই পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, এটি কমপক্ষে 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা আমেরিকার ঘাঁটি পর্যন্ত সবই এর আওতায়। শুধু হুমকি নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেই ইরান তাদের শক্তির প্রমাণ দিয়েছে। গত 13ই জুন যখন ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, মাত্র 24 ঘন্টার মধ্যে IRGC পাল্টা আঘাত হানে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুটে যায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন জবাব কল্পনাও করতে পারেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানও ক্ষতির মুখ দেখেছে। 12 দিনের সংঘর্ষে তেহরান হারিয়েছে অন্তত 1064 জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু রক্তক্ষয়ী মূল্য দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে, আর সেই ঘুরে দাঁড়ানোই এখন তাদের শক্তির বার্তা বহন করছে। সবশেষে এক বিষয় স্পষ্ট, ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা জানাচ্ছে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্রে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। আর তাদের শত্রুরা যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। তাই প্রশ্ন নয়, উত্তরই স্পষ্ট। ইরানের হুঙ্কার শুধু কথা নয়, সেটি বাস্তব শক্তিরই ঘোষণা। ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী, যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, 2025 সালে ইরান অন্তত 1000 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে 64 জনকে ফাঁসি দিয়েছে, প্রতিদিন গড়ে 9 জনেরও বেশি। আগের বছর যেখানে 975 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান, কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর বৃত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বাবাক শাহবাজি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের IRGC আরও 8 জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল।
সংখ্যার খেলা না শক্তির গল্প? ২১,০০০ মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে ১০০ জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ। তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসের দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। ৩ দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হলো মৃত্যুর সাথে চুক্তি করা। আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক। যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ধোঁয়া। কাতারে ইসরায়েলের হঠাৎ হামলা উপসাগরীয় দেশগুলোকে নড়ে চড়ে বসিয়েছে। এই হামলা শুধু কাতারের নিরাপত্তা প্রশ্নে নয়, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা উন্মোচন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে আলোচনায় বসে হামাসের নেতারা। ঠিক সেই সময় দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একে একে ভবনে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উড়ে যায়। ৯ সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার সহ ৫ জন। কাতারের একজন নিরাপত্তা কর্মীও নিহত হন। ইসরায়েলের এই হামলার পর উপসাগরীয় আরব দেশগুলো জেগে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই হামলা স্পর্ধা হিসেবে দেখা হচ্ছে। আরব নেতাদের মাথায় নতুন প্রশ্ন, আমরা কি এককভাবে নিরাপদ থাকতে পারব? জবাবে ১৫ সেপ্টেম্বর কাতারি ইসলামী সহযোগিতা সংস্থা OIC ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC জরুরি সম্মেলন আহ্বান করে। প্রায় ৬০টি দেশের নেতা ও কর্মকর্তা অংশ নেয়। সবাই একমত, ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার। ইসরায়েলের হামলার পর নতুন করে আলোচনায় এসেছে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণা। মিশর আরব সামরিক জোট প্রস্তাব দেয়, ইরাক মুসলিম ন্যাটো প্রস্তাব দেয়। সৌদি আরব ও পাকিস্তান ১৭ সেপ্টেম্বর যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলে ধারণাটি আরও শক্তি পায়। এই ন্যাটো ধাঁচের জোট যদি গঠিত হয়, তাহলে একটি দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা, এবং সদস্যরা মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে। আরব ন্যাটো কি নতুন ধারণা? যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ হামলার শিকার হলে এটিকে সব দেশের হামলা হিসেবে ধরে নেওয়া হবে। একই সঙ্গে সব সদস্য দেশ মিলে এর জবাব দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে এই জোটের বেশিরভাগ দেশে ইউরোপ মহাদেশে। কাতারে ইসরায়েলে হামলার পর ন্যাটোর আদলে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণাটি আবার সামনে এসেছে। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোট এর প্রস্তাব দিয়েছে কায়রো। এছাড়া OICর সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব এসেছে। বাস্তবতা, তবে আরব ন্যাটো গঠন সহজ হবে না। দেশের মধ্যে ভিন্ন স্বার্থ, নেতৃত্ব নির্ধারণ ও সদর দপ্তরের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ২০১৫ সালে মিশরের প্রস্তাব ভেস্তে যায় এই কারণে। তুরস্কের মতো দেশকে অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি আরব দেশগুলো। এছাড়া GCCর পূর্বের অভিজ্ঞতাও সতর্ক করে, হুথিদের হামলার সময় তারা যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। কাতারে হামলা, সৌদি পাকিস্তান চুক্তি এবং ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন ভাবনা জাগাচ্ছে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল, যেখানে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান অন্তর্ভুক্ত। আরব নেতারা এই হুমকি হালকাভাবে নিচ্ছেন না। জনগণের ক্ষোভও তীব্র, বিশেষ করে গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্রের নীরবতার কারণে। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা আবার আলোচনায় এসেছে।
তবে বাস্তবতা কঠিন। সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, আঞ্চলিক আধিপত্যের হিসাব সবই জোট গঠনের পথে বড় বাধা। মধ্যপ্রাচ্যের এই নাট্যক্ষেত্রে এখন নতুন সম্ভাবনা আর চ্যালেঞ্জের যুগ শুরু হয়েছে। আরব নেতারা দাঁড়াচ্ছেন নতুন কৌশল ও যৌথ প্রতিরক্ষার পথে, যেখানে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভার তাদের হাতে। আকাশে নতুন খেলার নিয়ম লিখছে ইরান। প্রশ্ন এখন একটাই, কে আসল শক্তির মালিক? সিরাজের আকাশে নেমে এসেছে রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমান। ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান শুরু করেছে সামরিক পুনর্গঠন। এক নতুন ভারসাম্যের গল্প শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান বলছে এবার তারা কথা বলবে শুধু শক্তির ভাষায়। রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, মস্কো আর বেইজিং যখন ইরানকে একের পর এক অস্ত্র দিচ্ছে, তখন কি আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি বদলে যাচ্ছে? সিরাজে পৌঁছানো MiG-29 যুদ্ধবিমান আপাত দৃষ্টিতে পুরনো, কিন্তু এগুলো ইরানের আকাশ প্রতিরক্ষায় এক নতুন শ্বাস দিয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের ভাষায় এগুলো আসল খেলার আগে ওয়ার্ম আপ মাত্র, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান। যেদিন এই ব্যবস্থা সম্পূর্ণ হবে, শত্রুরা বাধ্য হবে শক্তির ভাষা বুঝতে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা তাদের। এই ঘোষণা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়ে। এই বছরের জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয় রাশিয়ান S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে ইরানের কিংবদন্তি F-14 এবং AH-1 হেলিকপ্টার। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতেই এবার ইরানের জবাব, শক্তির পুনর্গঠন, আকাশে নতুন বার্তা। ইরান অবশ্য শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই তৈরি করেছে নিজেদের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। S-300 যেখানে ব্যর্থ, সেখানেই দেশীয় প্রযুক্তি হয়ে উঠছে ইরানের ঢাল। এখন MiG-29 এর মতো বিমান সেই শক্তিকে করছে আরও মজবুত। খবর এসেছে রাশিয়া থেকে ইরান ইতিমধ্যেই Su-35, MiG-28 এবং Yak-130 যুদ্ধ বিমান সংগ্রহ করছে, যদিও মস্কো এ নিয়ে নীরব। পাশাপাশি চীন থেকে আসতে চলেছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দীর্ঘপাল্লার রাডার। এক কথায় আকাশ যুদ্ধে নিজের অবস্থান নতুন করে লিখে দিচ্ছে ইরান। এখানে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। বেইজিং ইরানের প্রায় 90% তেল কিনছে, তবুও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তবুও সামরিক সহযোগিতায় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া তো আগেই কৌশলগত মিত্র, অর্থাৎ ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দুই পরাশক্তির সমর্থন তাকে দিচ্ছে এক আঞ্চলিক ত্রিমুখী শক্তির মর্যাদা। বিশেষজ্ঞরা বলছেন Su-35 যুদ্ধ বিমান হতে পারে গেম চেঞ্জার। এর উন্নত রাডার ও আধুনিক অ্যাভিওনিক্স ইসরায়েলের আকাশে আধিপত্যকে বড় চ্যালেঞ্জ দেবে। বর্তমানে ইসরায়েলের শক্তি তাদের F-35I আদার স্টেলথ ফাইটার, কিন্তু ইরানের নতুন ক্ষমতা সেই একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরাতে পারে। ইসরায়েলও তাই সতর্ক। জেরুজালেম পোস্ট জানিয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের রাশিয়ান MiG-29 মোতায়েন, কারণ প্রতিটি নতুন যুদ্ধবিমান, প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক নতুন সতর্কবার্তা। এক সময়ের দুর্বল বিমান বাহিনী এখন ধীরে ধীরে শক্তির প্রতীক হয়ে উঠছে। তেহরান যেন জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ আর একতরফা নয়, এখানেও আছে এক নতুন নায়ক, নাম তার ইরান। ইরানের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে যে তার সামরিক শক্তি শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করতে সক্ষম। 12 দিনের সংঘর্ষে ইরান প্রতিপক্ষ ইসরায়েলকে চোখে চোখ রাখতে বাধ্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান এই যুদ্ধের পরই তাদের ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। এই মিসাইলগুলো শুধু আঞ্চলিক শত্রুকে নয়, প্রয়োজন হলে দূরবর্তী লক্ষ্য, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাকেও ধ্বংস করতে পারে। এই বার্তাই দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের সদস্য মোহসিন জাঙ্গানি সম্প্রতি নিশ্চিত করেছেন দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। তবে সরকার এখনও মডেল বা সাংকেতিক নাম প্রকাশ করেনি।
বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি ইরানের কৌশলগত বার্তা। ইরান এখন হাইপারসনিক, ব্যালিস্টিক ও প্রতিরক্ষা প্রযুক্তির সংমিশ্রণে এমন এক শক্তি তৈরি করেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুদের ভাবতে বাধ্য করছে। ইরানের আইআরজিসি এবং সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো আগ্রাসন বা ভুল পদক্ষেপের পরিণতি কঠিন হবে। কিন্তু টুইস্ট আছে, এটি কি শুধুই প্রথাগত শক্তি প্রদর্শন, নাকি ইরান পারমাণবিক যুগে প্রবেশের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে? পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদাই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং নিজের পারমাণবিক সক্ষমতা পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে। সমরবিদরা বলছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ইরানের হাতে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তার প্রযুক্তি দ্রুত সেই পথে এগোচ্ছে। এই পরিস্থিতি ইরানের শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরেছে। শুধুমাত্র আঞ্চলিক দখল নয়, ইরান তার অস্ত্র শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বড় শক্তিদেরও ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়া যাবে না। এই নতুন যুগের মধ্যপ্রাচ্যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং শক্তির একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেছে। আঞ্চলিক শত্রু হোক বা আন্তর্জাতিক মহল, যে কেউ যদি ইরানের সীমা অতিক্রমের চেষ্টা করে, তার জন্য প্রস্তুত রয়েছে নতুন এক ধরনের প্রতিরক্ষা, যেখানে প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য একত্রে শক্তির দুর্গ গড়ে তুলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল হুঁশিয়ারি, নাকি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যের নতুন যুগের সূচনা? ইতিহাসে বলবে, তবে ইরান নিজের অবস্থান ও শক্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছে ইরান। শত্রুদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, আধুনিক সামরিক মহড়া, সবই ইরানের নতুন আগমনী বার্তা বহন করছে। গত জুনে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর আমেরিকা ইসরায়েলের পাশে যোগ দিয়ে আরও ৩টি স্থাপনায় আঘাত করে। কিন্তু তেহরান কোনোভাবে বিচলিত হয়নি। উল্টো ১২ দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধ ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী, আইআরজিসির সক্ষমতা ও জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। ইরান আগের যুদ্ধে শেখা শিক্ষাকে কাজে লাগিয়েছে। আইআরজিসি ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য হুমকির জবাব দিতে এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়া সবই ইরানের শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে। ইরান এই প্রতিরক্ষা শক্তিকে শুধুই প্রতিরোধের জন্য নয়, শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করার জন্য সাজাচ্ছে। আকাশ, সমুদ্র ও স্থল, 3টে ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়। তেহরান প্রমাণ করেছে, শত্রু যত বড় শক্তি হোক, ইরান নিজস্ব কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিক্রিয়ার নতুন মাত্রা তৈরি করতে সক্ষম। ইরানের সামরিক ইতিহাসও শক্তির প্রমাণ বহন করে। ১৯৮০ সালে ইরাকের পূর্ণমাত্রার আগ্রাসনের সময় ইরান ৮ বছর ধরে প্রতিরোধ গড়ে তোলে। তখন আমেরিকা ইরাককে সমর্থন করলেও ইরান হেরে যায়নি। আইআরজিসি মনে করিয়ে দেয়, সেই যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের সম্ভাব্য হুমকির মোকাবিলার মূল ভিত্তি। ইরানের সামরিক পুনর্গঠন শুধু অস্ত্রভাণ্ডার বৃদ্ধি নয়, আইআরজিসি জানাচ্ছে জাতীয় ঐক্য ও সামরিক কৌশল একত্রে শত্রুদের জন্য শক্তিশালী প্রতিবন্ধক। ইরান তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে, হাইব্রিড যুদ্ধ মোকাবেলার পরিকল্পনা করেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম। এই প্রস্তুতির মধ্যে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি, কৌশলগত মহড়া এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ ইরানের শক্তিকে আন্তর্জাতিক দৃশ্যপটে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। ইসরায়েল ও আমেরিকাকে বারবার সতর্ক করা হয়েছে, যদি ভুল পদক্ষেপ নাও, পরিণতি ভোগ করতে হবে। ইরান এখন যুদ্ধের আগের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের ক্ষত ও অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তরিত করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সশস্ত্র, সংহত ও জাগ্রত অবস্থান দেখাচ্ছে। আইআরজিসি হুঁশিয়ারি দিচ্ছে, যে কোনো আগ্রাসন চেষ্টা ব্যর্থ হবে, কারণ ইরান এক দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এখন ইরানের বার্তা স্পষ্ট, শত্রু যত শক্তিশালী হোক, তাদের প্রতিরোধ, কৌশল এবং ঐক্য ইরানকে পরাজিত করতে পারবে না। লুহান্স্কের আকাশে আগুন, মাটিতে ধোঁয়া,
এক সপ্তাহের লড়াই যেন এক ভয়াল অধ্যায় হয়ে উঠেছে ইউক্রেনের জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে শুধু এই সপ্তাহেই ইউক্রেন 4,500 সৈন্য হারিয়েছে। নিহতদের মধ্যে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও রয়েছে। এটাই কি লুহান্স্ক যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত? রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে ম্যারোচকো জানাচ্ছেন, লড়াইয়ের চাপ ক্রমশ ইউক্রেনীয় বাহিনীর উপর বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে আগের সপ্তাহের তুলনায় এবার মৃতের সংখ্যা আরও বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাটল গ্রুপ ওয়েস্ট এর হাতে। ভয়াবহ সংঘর্ষে এই বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। শুধু পশ্চিম নয়, উত্তরের এবং দক্ষিণের ব্যাটল গ্রুপও ইউক্রেনের নানা ফরমেশন ভেঙে দিয়েছে। রাশিয়ার সেনারা শুধু মানুষ নয়, অস্ত্রশস্ত্রও গুঁড়িয়ে দিয়েছে। 8টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, 50টি ফিল্ড আর্টিলারি সিস্টেম একেবারে নিশ্চিহ্ন। শুধু তাই নয়, 84টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কাউন্টার ব্যাটারি সিস্টেমও মুছে গেছে এক ঝটকায়। প্রশ্ন জাগে, ইউক্রেনের পক্ষে কি আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব? তথ্য বলছে রাশিয়ার টার্গেটে ছিল ইউক্রেনের ভেতরে থাকা সরবরাহ ঘাঁটি। এক সপ্তাহে 100টির বেশি গোলাবারুদ, জ্বালানি আর সামরিক ডিপো গুঁড়িয়ে দিয়েছে রাশিয়ান সেনারা। এর সঙ্গে যোগ হয়েছে আরও 350টির বেশি কমব্যাট যান ধ্বংসের খবর। ম্যারোচকোর মতে এসব ক্ষতি শুধু সংখ্যা নয়, বরং ইউক্রেনীয় প্রতিরক্ষার ভেঙে পড়া চিত্র। তিনি সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু এখানেই টুইস্ট। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিসংখ্যান সামনে এলেও কিয়েভ এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সহযোগীদের ভরসায় ইউক্রেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এই ক্ষয়ক্ষতি সত্ত্বেও কতদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে? লুহান্স্কের মাটিতে রক্ত ঝরছে দুই পক্ষেরই। তবে এই সপ্তাহের হিসাব বলছে ইউক্রেনের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন। রাশিয়ার দাবি, এক সপ্তাহে ইউক্রেন 4,500 সৈন্য ও ভাড়াটে যোদ্ধা হারিয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইউক্রেনীয় সেনাদের। ধ্বংস হয়েছে 8টি ট্যাঙ্ক, 50টি আর্টিলারি, 84টি ইলেকট্রনিক সিস্টেম। টার্গেটে ছিল সরবরাহ ঘাঁটি, 100টির বেশি ডিপো ধ্বংস। ভেঙে দেওয়া হয়েছে 350টির বেশি যুদ্ধযান। সামরিক বিশেষজ্ঞদের সতর্কবার্তা, লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ হতে চলেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো। চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেছেন, রাশিয়া যদি ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে তবে প্রয়োজনে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করতে হবে। তিনি বলেন, রাশিয়া দ্রুত বুঝবে যে তারা সীমা অতিক্রম করেছে। এই পদক্ষেপ সংঘাতের ঝুঁকি তৈরি করলেও মন্দের কাছে আত্মসমর্পণ করা যাবে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবো বলেছেন, ইউক্রেনের জন্য প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হলে তা স্বাক্ষরিত ইউরোপীয় দেশগুলোকে ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নামতে বাধ্য করবে। আশদোদের আকাশে রকেট। রাতের নীরবতা হঠাৎ ভেঙে গেল সাইরেনের শব্দে। আশদোদের পূর্বাঞ্চলে মানুষ দৌড়ে আশ্রয় নিল বাংকারে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া 2টি রকেটের একটি প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যটি গিয়ে পড়েছে খোলা প্রান্তরে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের খবরও মেলেনি। কিন্তু আতঙ্কে কেঁপে উঠেছে শহর। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটনাটি সামলেছে বলে জানিয়েছে। তাদের ভাষায় সবকিছু প্রোটোকল অনুযায়ী হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে বাজল সাইরেন, তারপর আকাশে বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে ভূপাতিত করেছে। জরুরি সেবা সতর্ক অবস্থায় রাখা হলেও শেষ পর্যন্ত বেসামরিক কোনো ক্ষতি হয়নি। গাজার রকেট হুমকি কমেছে, কিন্তু শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সাম্প্রতিক সময়ে গাজার রকেট ছোড়ার সক্ষমতা কমে গেছে। ফলে আশদোদে এই ধরনের হামলা এখন বিরল ঘটনা। সর্বশেষ দূরপাল্লার রকেট হামলা হয়েছিল 6 এপ্রিল। তারপর থেকে পরিস্থিতি তুলনামূলক শান্তই ছিল। কিন্তু নতুন এই হামলা প্রমাণ করে, গাজার দিক থেকে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। আইডিএফ বারবার বলছে তারা অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না গাজার রকেট হুমকি পুরোপুরি দূর হচ্ছে। তবে এই অব্যাহত সংঘাতের মধ্যে মানবিক বিপর্যয় বেড়ে চলেছে। উত্তরের ভিন্ন চিত্র, নিজেদের দুর্ঘটনায় আহত আইডিএফ সৈন্যরা। একই দিনে ঘটেছে আরেক ঘটনা। উত্তর গাজায় চলমান সামরিক অভিযানের সময় উল্টে যায় আইডিএফের একটি সামরিক গাড়ি। তাতে আহত হন অন্তত 10 জন ইসরায়েলি সৈন্য। সেনাবাহিনী জানিয়েছে, সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সবাইকে হালকা আঘাতপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল।
যদিও সামরিক দুর্ঘটনায় একসঙ্গে 10 জন সৈন্য আহত হওয়া সেনাবাহিনীর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দ্বিমুখী সংকট, একদিকে গাজার রকেট হামলা, অন্যদিকে নিজেদের ভেতরেই দুর্ঘটনায় আহত সৈন্য। এই দুই খবরই একদিনে প্রকাশ পাওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চাপে পড়ার চিত্র স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আশদোদের রকেট হামলায় হতাহতের খবর না থাকলেও মানসিক চাপ বেড়েছে, আর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্ঘটনা সেনাদের মনোবলকে নাড়া দিতে পারে। যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর আক্রমণ নয়, এ ধরনের অঘটনও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েলি সেনারা বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো শক্তিশালী, আকাশে উড়ে আসা রকেটকে মুহূর্তেই ধ্বংস করছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি গাজার ক্ষুদ্র সামরিক সক্ষমতাই এভাবে আতঙ্ক ছড়াতে পারে, তবে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা কতটা থাকবে? ইরান ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমন পরিস্থিতিতে আশদোদের আকাশে রকেট প্রতিরোধের ঘটনাটি হয়তো সেদিকেই নতুন করে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে।